আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বোর্ডের স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল-বানা। ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে প্রতিদিনের মতো স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরম্যান্স জার্নালিস্ট আহমেদ প্রতীক ভাই এবং জুলফিকার আলী অনিক ভাই। গতকালকে একটা ম্যাচ আমরা দেখেছি যেটা নিয়ে আসলে গতকালকে আমরা অনেক বেশি হাসি মজার মধ্যেই ছিলাম যে এটা একপেশে একটা ম্যাচ হবে। অনুমেয় ছিল যে পাকিস্তান হারবে এবং গতকালকে আপনার একটা কোট আমরা শুনছিলাম যে পাকিস্তান হারার জন্য আসলে পাকিস্তান নিজেই যথেষ্ট, এটা ওয়াসিম আকরাম বলেছেন এরকম একটা কোট। সো গতকালকের ম্যাচে আমরা যদি বলি যে পাকিস্তান একটা সার্টেন টাইম পর্যন্ত কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে একটু কম্পিটিশন করতে পারে। সো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে ব্যাটিং না বোলিং কোথায় হেরেছে পাকিস্তান? পাকিস্তান হেরেছে আসলে বোলিংয়ে। আমি যদি বলি মানে ব্যাটিংয়ে এত ভালো করবে এটা আমরা আসলে আশা করিনি। আমরা কখনোই বলি নাই যে 160+ একটা স্কোর আসবে, কারণ ভারতের বোলিং অ্যাটাকটা আসলে টি-20-র জন্য একটা আদর্শ বোলিং অ্যাটাক। ওরা যেভাবে অ্যাটাকটা করে এবং সবচেয়ে ভালো ছিল হচ্ছে ওরা ভারত চক্রবর্তীকে কোনো উইকেট দেয়নি, কুলদীপ খুব একটা সুবিধা করতে পারেনি এবং রানও খুব বেশি যে একদম কম 18-19 এরকমও ছিল না। তো সেই জায়গা থেকে ওরা আসলে পাকিস্তান ভারতকে বাধ্য করেছে আউট অফ দ্য বক্স যেতে এবং ওই জায়গার অ্যাডভান্টেজটা নিয়েছে। যদি আমরা পাওয়ার প্লে দেখি 55 রানে 1 উইকেট, এটা আমরা হয়তো চিন্তা করছিলাম 40-45 এরকম কিছু। সো 10 রান সারপ্লাস ছিল এবং আপনি যদি মিড ওভারে আসেন সেখানেও 64 for 1 for 4। সো এই জায়গাটাতে হয়তো তারা খেয়ে হারিয়ে ফেলেছে এবং শেষে কিন্তু তারা 52 রান করেছে 1 উইকেটে। তো মডার্ন ডে ক্রিকেট এটা ঠিক আছে, বাট অপোনেন্টস লাইক ইন্ডিয়া আপনাকে আসলে স্কোরটাকে আরেকটু হেলদি রাখতে হবে, কারণ যদিও শেষে কিন্তু ভারতের একটা জিনিস এক্সপোজ হয়েছে যেটা আমাদের জন্য নেক্সট ম্যাচে কাজে লাগবে। সেটা হচ্ছে যে অতিরিক্ত ডিপেন্ডেন্সি টপ অর্ডারের উপরে, এর কারণে মিডল অর্ডার কিন্তু ওইভাবে পরীক্ষার সম্মুখীন হয়নি এবং এখন কিন্তু প্রেশারে কলাপস করছে। ওমানের সাথেও তাই দেখলাম, গতকালকেও একটা প্রেশার ছিল এবং একটা সময় যেখানে আমরা সময়ের অপেক্ষা করছিলাম যে খেলাটা শেষ হবে, সেটা হয়তো একদম 18 ওভার 5 বল পর্যন্ত গেছে, এতদূর খেলাটা যাওয়ার কথা ছিল না। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের বোলিং ইউনিটের কারণে ম্যাচটা অনেকটা হাতছাড়া হয়েছে। হয়তো পাকিস্তানের ব্যাটিং ইউনিটের কাছে আপনার আফসোস থাকতে পারে যে প্রথম 10 ওভারে 91 রান, তো পরের 10 ওভারে কেন মাত্র 80 রান। সো এই জায়গাটায় হয়তো একটা মানে অভিযোগের জায়গা থাকতে পারে বা ডেভেলপমেন্টের জায়গা থাকতে পারে এবং ডট বল কনসিডার বলেন, যেমন গতকালকে পাকিস্তানের মাল্টিপল 3 রান ছিল যেটা ভারতের ছিল না। আপনি যদি আবার আসেন যে ডট বলে সিঙ্গেল রান, মানে যদি আমরা ক্যালকুলেশন করি ভারতও 40টা সিঙ্গেল রান নিয়েছে, পাকিস্তানও 40টা সিঙ্গেল রান নিয়েছে। হাই ওভার রেটও যদি আসেন বোথ টিম হাই ওভার রেটও সমান, কিন্তু ডিফারেন্স ইজ মিডল ওভার রেট অ্যান্ড মিডল ইনিংসের ওই জায়গাটায়। তো পাকিস্তানের বোলাররা প্রপার জায়গাটায় বল করতে পারেন নাই এবং গ্রিডি হয়ে ওনারা আসলে উইকেট টেকেন করতে যে আসলে এই সমস্যাটা পড়েছেন। যদিও এখানে ভারতের ওপেনিং ব্যাটিংয়ের আসলে প্রশংসা করতে হয়, ওনারা ভালো ছিলেন, কিন্তু কামব্যাকটা আরও আগে করতে পারলে হয়তো খেলার রেজাল্ট অন্যরকম হতে পারে। প্রতীক ভাই, আমরা গতকালকে পাকিস্তানের ফার্স্ট যদি বলি ব্যাটিংটা দেখে কিন্তু 10 ওভার পর্যন্ত একটা ভালো আশা ছিল যে আমরা সবাই বলছিলাম যে ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ এটা আসলে যে কোনো দলের জন্য খুব ভয়ঙ্কর আর কি। তো আমরা চিন্তা করছিলাম যে 200-এর কাছাকাছি একটা রান যদি যায় সেক্ষেত্রে ইন্ডিয়া যখন চেস করতে নামে একটা লড়াই অন্তত আমরা দেখতে পারি, কারণ সূর্যকুমার যাদব তার প্রেস কনফারেন্সে বলছে যে যদি কোনো দল 10টা ম্যাচ খেলার পরে 5টা 6টা কিংবা 6টা 4টা যদি এরকম কম্প্যারিজন থাকে তখন সেটাকে বলা যায় যে দ্বৈরথ কিংবা কম্পিটিশান। কিন্তু যদি 10টা ম্যাচ খেলায় 9-1 থাকে কিংবা এই টাইপের রেশিও থাকে, এটা কম্পিটিশান বলা যায় না। সো সেই হিসাবে আমরা হয়তো চিন্তা করতেছিলাম যে এটা কম্পিটিটিভ একটা ম্যাচ হতে যাচ্ছে, সেখান থেকে লাস্টের 10 ওভার মাত্র 80 রান। এখানে কি পাকিস্তান হেরেছে নাকি যেটুকু রান করেছে ওর উপরে আসলে ইন্ডিয়ান বোলিং ব্যাটিং লাইন আপ এটা আসলে কারোর জন্যই খুব সুখকর না যে শুরুতে অভিষেক শর্মা এবং শুভমান গিলের যে স্টার্ট, আপনার কাছে কি মনে হয়? এখন অভিষেক শর্মা শুভমান গিল তো হিউম্যান বিং, নিশ্চয়ই তাদের কিছু দুর্বলতা রয়েছে বা উইকনেস রয়েছে, সেটা নিয়ে আপনি স্টাডি কতটা করছেন এটা কিন্তু আসলে একটা অনেক বড় বিষয়। আমরা দেখেছি যে ওমানের সাথে ইন্ডিয়া লাস্ট যে ম্যাচটা খেলে সেখানে কিন্তু তাদের শুভমান গিল এবং অভিষেক শর্মা দুজনকে নিয়ে প্রপার প্ল্যানিং ছিল।
আপনি ফয়সাল শাহ ডেলিভারিতে শুভমান গিলের ডিসমিসালটা যদি দেখে থাকেন, সেটা থেকে বোঝা যায় কিন্তু যে তাদের প্ল্যান ছিল এবং এটা এক্সিকিউট করার কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল তাদের বোলারদের মাঝখানে। আমি ফার্স্ট অফ অল পাকিস্তানের ব্যাটিং ইনিংসে আসি। পাকিস্তান কিন্তু বেশ ভালো ব্যাট করেছে কালকে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই ধরনের উইকেটে ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে 170 ঊর্ধ্ব রান করা, এটা প্রশংসার দাবিদার। এই রানটা আরো বড় হতে পারতো যদি ফাকার জামানের বিতর্কিত আউটটা না হতো। ওখানেই আসলে পাকিস্তানের 20 থেকে 25টা রান কম হয়ে গেছে এবং ইনিশিয়ালি যে একটা মেন্টাল ব্রেকডাউন, ওটা থেকে কিন্তু পাকিস্তানের বের হয়ে আসতে কিছুটা সময় নিয়েছে। তারপর আপনাকে ক্রেডিট দিতে হবে সাহেবজাদা ফারহান এবং সাইম আইয়ুব, দুজনই জাতীয় দলে নতুন। ওখানে কিন্তু তারা ভেঙে না পড়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে। এটা ধরেন আমরা অস্ট্রেলিয়াতে লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপটা হলো, ওখানে সাকিব আল হাসানের উইকেটটা বিতর্কিত আউটটা হওয়ার পরে কিন্তু বাংলাদেশ কলাপস করে ফেলে, সেখান থেকে কিন্তু ম্যাচ আর কখনো ছিল না। বাট সাহেবজাদা ফারহান আর সাইম আইয়ুবের কিন্তু এই জিনিসটা কালকে প্রশংসা করার যোগ্য যে এরকম একটা বিতর্কিত সিদ্ধান্ত, বিতর্কিত না আমি বলবো যে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের পরেও তারা কিন্তু আসলে ওখান থেকে বুকচিতে লড়াই করে গিয়েছে এবং সাহেবজাদা ফারহান কিন্তু আবারও ভালো খেলেছেন। আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে ওনাকে আসলে ন্যাশনাল টিমে নিয়মিত যেন খেলানো হয়, কজ হি হ্যাজ গট দ্য এক্স ফ্যাক্টর। 45 বলে উনি 58 রানের ইনিংস খেলেছেন এবং সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টা লেগেছে তার আমার ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ বলি আর পরের এই ম্যাচটা বলি, দুটো ম্যাচে বুমরার বিরুদ্ধে কিন্তু সাহেবজাদা ফারহানকে আমরা অনেক সফল দেখেছি। দুটো ম্যাচের কোনোটাতেই উনি ওনাকে ডিসমিস করতে পারেনি জাসপ্রীত বুমরা। আর জাসপ্রীত বুমরার ইনকামিং ডেলিভারিগুলো খুব ভালো মতো নেগোশিয়েট করেছেন এবং আপনি যদি বলেন যে মিড উইকেটের উপর দিয়ে যে বাউন্ডারিগুলো বের করা, এই কাজটা কিন্তু সাহেবজাদা ফারহান খুব ভালো মতো করতে পেরেছে। এর একটা বড় কারণ আমার মনে হচ্ছে কি যে তার ব্যাকলিফট পজিশনটা, আমার মনে হচ্ছে যেটা টুয়ার্ডস থার্ড ম্যানের দিকে থাকছে, তার ব্যাকলিফটটা অনেক ব্যাটারের কিপার বরাবর থাকে বা স্লিপ বরাবর থাকে, মানে ব্যাকলিফটটা আর একটু ওয়াইড রেঞ্জ থেকে আসছে, সেক্ষেত্রে ইনকামিং ডেলিভারিগুলো খেলতে অনেক ইজি হয়েছে সাহেবজাদা ফারহানের। তো এই ফেজটা পর্যন্ত কিন্তু সাহেবজাদা ফারহান খুব ভালো খেলেছে এবং পাকিস্তানের প্রথম পাওয়ার প্লে শেষে সংগ্রহ ছিল 55 রান 1 উইকেট। সো এখানে কিন্তু পাকিস্তানকে আপনার A+ মার্ক দিতে হবে যদি পাওয়ার প্লের কথাটা আসে। কিন্তু আমি গতকালকেও বলছিলাম যে ধরেন একটা ভালো শুরু করলো, কিন্তু মিডল অর্ডার্সে তাদেরকে ক্যারি ফরওয়ার্ড কে করবে, ইস্যুটা আসছে ওখানেই। এবং গতকালকে কিন্তু পাকিস্তান তাদের যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে তারা কিন্তু সেটা চেষ্টা করেছে, তারা হাসান নাওয়াজকে ড্রপ করেছে। এবং আমি ওইখানেই আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা জানি যে সালমান আলী আগা ক্যাপ্টেন এবং সে একটু স্লো ব্যাটিং করে, তার আমি গতকালকে দেখছিলাম তার অ্যাভারেজ হচ্ছে 110 স্ট্রাইক রেট, হ্যাঁ স্ট্রাইক রেট 111। সো এর থেকে তো বেটার স্ট্রাইক রেটে ব্যাট করেন মোহাম্মদ হারিস, তাহলে তাকে কিন্তু ব্যাটিং এর সুযোগ না দিয়ে সালমান আলী আগাকে যতই আমি দু একটা সিকোয়েন্স অফ করে দিয়ে তাকে ব্যাটিং এ না নেমে আমি তো তাকে একবারই লাস্টে রাখতে পারতাম, কারণ তখন অলরেডি রান ডিমান্ড করছে এবং একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। মোহাম্মদ হারিসকে কেন প্রমোট করা হয়নি? আচ্ছা, এটা আমি একটু বলি যে মোহাম্মদ হারিস তো নর্মালি নাম্বার 3 বা 4 ব্যাট করে থাকেন, কিন্তু যেহেতু পাওয়ার প্লেতে জাসপ্রীত বুমরা 3টা ওভার বোলিং করছেন এবং আমার মোহাম্মদ হারিসের প্রথম ম্যাচে যে ডিসমিসালটা ছিল বুমরার বিরুদ্ধেই, সেখানে আমার মনে হয়নি যে হি হ্যাজ গট দ্য প্রপার টেকনিক টু সার্ভাইভ এগেইনস্ট জাসপ্রীত বুমরা। তার মূল কারণ হচ্ছে এটাই ছিল যে ইনকামিং যে ডেলিভারিগুলো আছে মোহাম্মদ হারিসের যে ব্যাকলিফটটা শুরু হচ্ছে কিপারের পেছন থেকে, সেই ক্ষেত্রে ইনকামিং বলগুলো খেলতে গেলে ওনার LBW এর ক্যান্ডিডেট হওয়ার একটা বড় চান্স থাকছে। তো এটা বুঝেই আমি গতকালকে বলেছিলাম যে ওনাকে একটু নিচে ব্যাট করানোর কথা, এবং পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কিন্তু এই সিদ্ধান্তে গিয়েছে। এখন আমি সেটাতেই আসি যে হাসান নাওয়াজকে তারা ড্রপ করেছে, হুসেন তালাতকে তারা ইনক্লুড করেছে, দ্যাট ওয়াজ এ গুড মুভ। কিন্তু আসলে টুর্নামেন্টের মাঝখানে এসে এরকম পর্যায়ে পারফর্ম করাটা একটু কঠিন, সেটাই আসলে গতকালকে হয়েছে। বাট তাদের একটা প্ল্যান ছিল, হুসেন তালাতকে তারা নাম্বার 4-এ খেলিয়েছে। সালমান আলী আগার ক্ষেত্রে বলি, উনি কিন্তু স্পিনটা বরাবর ভালো খেলে থাকেন। আপনি যদি PSL ওনার রেকর্ড দেখেন, স্পিনটা কিন্তু ভালোই খেলেন। সেখানে থেকে হয়তো উনি নিজেকে মোহাম্মদ হারিসের আগে প্রমোট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাকিস্তান গতকালকে যে কাজটা খুব ভালো করেছে, মোহাম্মদ নওয়াজকে তারা নাম্বার 5-এ ইনক্লুড করেছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে নওয়াজ এমন টাইপের একজন ব্যাটার যাকে একটু বেশি বল খেলার সুযোগ দিতে হবে, এবং কিন্তু ফাহিম আশরাফকেও কিন্তু গতকালকে তারা টিম ইনক্লুড করেছে এবং উনি লাস্টে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস, না হলে আসলে 170 হতো না। ঠিক না, 170 আপনি যদি একটা ইনিংসে 160+ স্কোর করতে চান, আপনার লোয়ার ডাউন দেওয়ার এরকম পারফরম্যান্স লাগবে। এবং পাকিস্তান তাদের ব্যাটিং প্ল্যানিং ওয়াইজ কিন্তু কালকে দুর্দান্ত ছিল। শুধুমাত্র ফাকার জামানের উইকেটটা তাদের বিরুদ্ধে না গেলে দে কুড হ্যাভ ইজিলি স্কোরড 190+ টু 200। আমার কাছে দুইটা অপশন মনে হয়েছে। আমার কাছে একটা অপশন যেটা আপনি বললেন যে ফাকার জামানের ওই মোমেন্টামটা পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা ছিল। এরপরে যদি আমি বলি যে আমার কাছে সেকেন্ড অপশন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি
সালমান আলী আগাকে আরেকটু ড্রপ করে দিয়ে যদি ওখান থেকে একটু হারিসকে এবং ফাহিম আশরাফকে একটু বেশি সুযোগ দেওয়া যেত, হয়তো রানটা আরেকটু বাড়তে পারতো আমার কাছে, মানে অ্যাজ এ পয়েন্ট অফ এখন ভিউ। যে আমার মনে হয় কি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের যে ভাবনাটা ছিল যে পরপর বিশেষ করে সাহেবজাদা ফারহানের উইকেটটা পড়ে যাওয়ার পরে তাদের মনে একটা ভীতি ঢুকে গিয়েছিল যেখান থেকে খুব দ্রুত তারা কলাপস করবে কিনা। ছোট্ট একটা রিকভারির জন্য মেবি তখন আপনার সালমান আলী আগার, মোহাম্মদ নওয়াজ আসলে ক্রিজে ছিলেন এবং যেটার কারণে কিন্তু ফাহিম আশরাফ আসলে লাস্টে ফ্লারিশ করতে পেরেছেন। আসলে ঘটনা ঘটে যাওয়ার পরে যে অনেক কথা মাথায় আসে, বা আপনি দেখবেন যে দুই বন্ধু যখন দাবা খেলে পাশ থেকে কিন্তু মনে হয় যে এই মুভটা তুমি দিতে পারতা। সো ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান এর থেকে বেশি খুব কিছু আর করতে পারতো বা খুব কিছু করার তাদের অপশন ছিল। আসল কথাটা সে বোলিং এর ক্ষেত্রে, বোলিংটা কালকে মানে যেন তেন বোলিং ছিল। এই ধরনের টার্গেট আসলে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইনআপের জন্য খুব বড় নয়। তো অভিষেক শর্মা এবং শুভমান গিল এই দুজনকে আপনার শুরুতে অবশ্যই ফেরাতে হবে। আপনি শাহিন শাফরিদের প্রথম ডেলিভারিটা দেখেন, এটা কোনো বল, নতুন বলের বোলার, কখনো অনেক ভাই তো ফাস্ট বোলার ছিলেন, আপনি কখনো বল করবেন এর প্রথম বলটা? এটা দেখে তো মানে আমি অবাক হয়ে গিয়েছি যে এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা একজন বোলার, আর অভিষেক শর্মার মানে এই জায়গার বা এই রিজনের বলগুলো তার জন্য ব্রেড অ্যান্ড বাটার। শাহিন আশরাফ চৌধুরী যেটাকে বলেন ডাল ভাত শট, এরকম রিজনে আপনি বল অফার করলেন। আর একটা ব্যাটসম্যান যখন ব্যাটের সুইট স্পটে হিট করে বসে তখন কিন্তু ওনার কনফিডেন্স অন্য পর্যায়ে চলে যায়। আমরা ছোটবেলা যখন যে ইএ স্পোর্টস এর ক্রিকেট গেম ছিল, ওই যে ব্যাটসম্যানের কনফিডেন্স লেভেল দেখবেন, একটা বল টাইম হলে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে যেত। এই ঘটনাটাই গতকালকে ঘটেছে। তো যেহেতু কালকে নতুন বলে বল করার মতো প্রপার ডান হাতি ফাস্ট বোলার পাকিস্তানের ছিলেন না, হারিস রাফ তো ফার্স্ট চেঞ্জ বোলার হিসেবে আসেন। আমি কিন্তু বলছিলাম হাসান আলীকে তারা গতকালকে ইনক্লুড করতে পারতো চাইলে, কিন্তু আসলে দে প্রুভ মি রং। হারিস রাফ ভালো বোলিং করেছে, তো সেই জায়গায় আসলে হাসান আলীকে ইনক্লুড করার অপশন আহমেদ এবং হারিস রাফ ছাড়া আসলে কারোর বোলিংটা ছিল না। তো এখন আমি আসি যে ফাহিম আশরাফ কিন্তু তাদের র্যাঙ্কসে ছিলেন, তাহলে এই সাইম আইয়ুবকে সেকেন্ড ওভার না দিয়ে যদি ফাহিম আশরাফকে দিয়ে বল করিয়ে ওই যে অভিষেক শর্মার টিপিক্যাল যে উইক জোনের কথাটা আমি বারে ম্যাচের পর ম্যাচ বলে আসছে, এইরকম একটা এফোর্ট কিন্তু গতকালকে তারা মানে নিতে পারতেন। এবং যেহেতু ভারতের রানের চাপ ছিল, প্রথম ম্যাচে কিন্তু মাত্র 128 রানের টার্গেট ছিল, ইন্ডিয়ার অ্যাডেড প্রেশারটা ছিল না যে তাকে শট খেলতে বাধ্য করা, বাট অভিষেক শর্মাকে কিন্তু কালকে শুরুতে শট খেলতে হতো। তো আমার মনে হয় এই প্ল্যানটা ফাহিম আশরাফকে দেখেছি। জি, তো ফাহিম আশরাফকে কিন্তু কালকে সেকেন্ড ওভারে চাইলে আনতে পারতেন পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, এটা একটা ভুল। আর আইপিএল এ যেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়, সেখানে মিড স্টার্ট কিন্তু অভিষেক শর্মাকে ডিসমিসড করেছিলেন। ঠিক আছে, মিড স্টার্কও কিন্তু লেফট আর্ম ফাস্ট বোলার, শাহিন শাফরিদিও লেফট আর্ম ফাস্ট বোলার। আপনি যদি মিড স্টার্কের ডেলিভারিটা বা একটা যে বিল্ড আপ দেখেন অভিষেক শর্মাকে ডিসমিস করার ক্ষেত্রে, তার আগের ডেলিভারিটা ছিল আউটসাইড অফ স্টাম্প মুভিং অ্যাওয়ে, ঠিক আছে, তারপরের ডেলিভারিটাও কিন্তু মুভিং অ্যাওয়ে ডেলিভারি ছিল, বাট সেটা পিচ করেছিল কি উইদিন মিডিল অর লেগ স্ট্যাম্প, সেটা আলতো করে তার ব্যাটের পাশ ঘেসে অফ স্ট্যাম্পটা ছুঁয়ে বের হয়ে যায়। তো এরকম কোনো প্ল্যানিংও কিন্তু গতকালকে আমরা শাহিন শাফরিদের পক্ষ থেকে দেখে থাকিনি। তো আসলে আপনি শুরুতেই অনেক বড় ভুল করে ফেলেছেন, সেখান থেকে পরবর্তীতে রিকভার করা আসলে খুব মুশকিল ছিল। বাট হারিস রাফ বোল্ড হিজ হার্ট আউট, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা আসলে করেছেন এবং এই যে পাকিস্তানের পরাজয়টাকে বিলম্বিত করার জন্য যতটুকু যা করা সম্ভব আমরা কিন্তু হারিস রাফের পক্ষ থেকে দেখেছি। তো এই আসলে মোটামুটি বিষয়। এখন সাইম আইয়ুবের কথা আসবো। সাইম আইয়ুব কিন্তু বিগত ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করেছে, গতকালকে কেন উনি খুব ভালো বোলিং করতে পারেননি? তো অনেক ভাই কিন্তু গতকালকে একটা কথা বলছিলেন যে বোলাররা বোলিং করেন, বোলিং পার্টনারশিপের একটা ইস্যু থাকে যে এক প্রান্ত থেকে টাইট বোলিং হলে আরেক প্রান্ত থেকে কিন্তু বোলাররা উইকেট নিতে পারেন। আমি একটা রেফারেন্স দিই যে মোস্তাফিজুর রহমান যে এবার ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন আইপিএল, ওইখানে কিন্তু মোস্তাফিজের চেয়ে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা বেশি ছিল। কারণ কি, মোস্তাফিজ এক পাশ থেকে টাইট বোলিং করছিলেন এবং আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, ওই বলগুলো আউট হতেও ব্যাটসম্যানের কষ্ট ছিল, মানে বলতে ব্যাটে লাগাতে হবে, আউট হতে গেলে সেটাও পারছিলেন না। পরবর্তীতে যখন ভুবনেশ্বর কুমার অপোজিট সাইড থেকে আসছিলেন, সেক্ষেত্রে কিন্তু তাকে চার্জ করতে গিয়ে উইকেট দিচ্ছিলেন। তো সাইম আইয়ুব যে বিগত ম্যাচগুলোতে উইকেট পেয়েছিলেন, সেই টাইমে কিন্তু পাকিস্তানে মোহাম্মদ আবরার এবং সুফিয়ান মুকিব এরকম দুজন বোলার ছিল, এক পাশ থেকে তারা প্রেসার ক্রিয়েট করেছে, পরবর্তীতে সাইম আইয়ুব আসলে ব্যাটাররা চার্জ করতে গিয়ে তাকে উইকেট দিয়ে এসেছেন। কিন্তু গতকালকে সুফিয়ান মুকিম ছিলেন না, সেই জন্য কিন্তু সাইম আইয়ুবকে তারা আসলে উইকেটটা থ্রো করতে পারেন। তো এইগুলো আসলে বিষয় পাকিস্তানের বোলিং এর ক্ষেত্রে ঘটেছে। আমার মনে হয় বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তানের প্ল্যানিংটা আর একটু বেটার হতে পারতো। প্রদীপ ভাই, আপনি এবং অনেক ভাই দুজনই বলছিলেন যে মোমেন্টামটা পাকিস্তান লুজ করেছে, ফার্স্টে যে মোমেন্টামটা লুজ করা সেটা হচ্ছে যে ফখর জামানের একটা বিতর্কিত আউট। তো অনেকেই অনেক কথা বলছেন, কেউ বলছেন যে না এটা রুলস বুকের মধ্যে যদি আসে সেটা হচ্ছে আউট হয়, এবং অনেকে বলছেন যে না এটা
প্রপারলি দেখাই যাচ্ছে যেটা ড্রপ করেই তার গ্লাভসে গিয়েছে। সো ওভারঅল আমি অনেক ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই যে আসলেই জিনিসটা নিয়ে বিতর্ক আছে কিংবা এটা আসলে নর্মালি হওয়া উচিত ছিল। দেখেন, বিতর্কিত তৈরি করেছে আইসিসি নিজেই, কারণ আপনি যদি রিভিউ দেখেন বা এই ক্যাচটা টেকেনের ভিডিও ফুটেজ দেখেন, আপনি দেখবেন 26টার মতো ক্যামেরা সেটআপ থাকার পর আমরা একটা অ্যাঙ্গেল থেকে থার্ড আম্পায়ার দেখাচ্ছিলেন। সো এইখানেই আসলে বিতর্কের জন্মটা দেয়, এবং যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বলটা মানে মোর দেন 50% আসলে গ্লাভসের নিচে। তো এইটা আসলে সবসময় আমরা যতটুকু জানি যে ডাউট মানে কোনো ডিসিশনের উপরে যে ডাউট থাকে এটা ব্যাটসম্যানের ফেভারে যায়, কিন্তু কেন যে এটা বোলারের ফেভারে গেল মানে এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। এখানে আপনি আরো একটা জিনিস আমি আপনাকে একটু ডেটা দিয়ে হেল্প করি। গতকালকে যদি আমরা উইনিং পার্সেন্টেজ দেখি খেলা শুরুর থেকে শেষ পর্যন্ত, শুধুমাত্র একটা সময় পাকিস্তান একটু ডমিনেশনে ছিল, সেটা ব্যাটিং। তারা যখন ব্যাটিংয়ে ছিলেন তাদের অষ্টম ওভার থেকে অষ্টম ওভার থেকে 13তম ওভার পর্যন্ত এই সময়টাতেই তাদের উইনিং পার্সেন্টেজ মোর দ্যান 50% ছিল, এবং ইন্ডিয়া ব্যাকফুটে ছিল। আফটার 30 ওভার একদম এন্টার 18.5 ইন্ডিয়ান ব্যাটিং ইনিংস, কোনো জায়গায় পাকিস্তান আসলে ব্যাক করতে পারেনি। এটা 2-3টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মাঠের বাইরের যে এনভায়রনমেন্ট এখন ভারত পাকিস্তানের ক্রিকেটের প্লেয়ারদের ভিতরে, দুইটা দলের ভিতরে, এটা খুবই ইম্প্যাক্টফুল। এবং এটা আসলে পাকিস্তান অ্যাজ এ নেশন ওনারা আসলে একটু একরোখা টাইপের হয়ে থাকেন। তো প্রথম ম্যাচে হ্যান্ডশেক হয় না, এই দ্বিতীয় ম্যাচে আগে ওনারা আসলে ওই ম্যাচ রেফারিকে নিয়ে ওনারা ইস্যু করেছেন, এই ম্যাচেও একটা হ্যান্ডশেকের ইস্যু ছিল। সো এই সব কিছু মিলিয়ে পাকিস্তান আসলে গেমে কামব্যাক করতে পারেন, এবং এটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার একটা স্মার্ট স্ট্র্যাটেজি। ওনারা একটা প্ল্যাটফর্মে মানুষজনের মানে দলের সমর্থনও যোগাচ্ছেন, পাশাপাশি আসলে পাকিস্তানকে মোরালি ডাউন করছেন। তো এই সামগ্রিক সবকিছুর সাথে এই জিনিসটাও যাচ্ছে, এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে পাকিস্তান আসলে কখনো কামব্যাকই করতে পারে। বাট ইস্যুটা হচ্ছে যে এই আউটকে আপনার কাছে মনে হয় যেটা আউট দেওয়া হয়েছে? না, এটা কখনোই আউট না। এটা তো আমরা বললামই যে 55%-এর বেশি এটা গ্রাউন্ডে আছে, এটা দেখেই মনে হচ্ছে। আপনার বল যদি বাউন্স করলে যদি পুরোপুরি গ্লাভসের বাউন্স করে, তাহলে আমি ফিঙ্গারের টপটা দেখতে পারবো, এটা তো দেখা যাচ্ছে না। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে ড্রপ ক্যাচ। প্রতীক ভাই, আসলে ইন্ডিয়া বলে কি ইন্ডিয়ার ফেভারে যাওয়া, নাকি এখানে বাংলাদেশ থাকলে বাংলাদেশের ফেভারে যেত? না, এটা আসলে তো ওভাবে বলা মুশকিল, কিন্তু আসলে গতকালকে আমরা মানে দুটো ফ্রেম যদি দেখি পরপর, একটা ফ্রেমে মনে হচ্ছিল যে বলটা সামনে পড়তে যাচ্ছে, তার পরক্ষণেই একদম ঠিক তার পরের ফ্রেমে মনে হলো যে ফিঙ্গার্সগুলো বলের নিচে চলে আসছে। আবার বলটা যখন কালেক্ট করা হচ্ছে তখন মনে হচ্ছে যে কিছু পোর্শন বাইরে গিয়েছে। সো সম্পূর্ণ কিন্তু একটা অ্যাম্বিগিটি ক্রিয়েট হয়েছে গতকালকে, যে আদৌ প্রপারলি কালেক্ট হয়েছে কি হয়নি, আমরা আদার অ্যাঙ্গেলস ওভাবে পাইনি। তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বলা হয় যে বেনিফিট অফ ডাউট গোজ টু ব্যাটসম্যান। আমার মনে হয় সেই প্রেক্ষিতে এটা ফাকার জামানের পক্ষে সিদ্ধান্ত। যখন আবেদনটা করা হয়েছে তখনও কিন্তু ইন্ডিয়ার যে প্লেয়াররা ফিল্ডে ছিলেন তাদেরও আবেদনটা ওরকমও ছিল না, অ্যাপ্রোচও ছিল না যেটা আসলে তাদের পক্ষে যাওয়া উচিত। এবং ফখর জামানকে যখন আউট দেওয়া হলো, ওনার অ্যাপ্রোচটা ছিল যে উনিও বিগ স্ক্রিনে দেখছিলেন এলইডিতে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, একটা বড় চওড়া হাসি দিয়েছে যে এটা কি হলো আর কি। আসলে দিন শেষে কি হয় যে রাজনীতি বলেন কিংবা দুই কান্ট্রির যে দ্বৈরথ আছে এবং পলিটিক্যাল যে জিনিসগুলো যেটা লং টার্ম ধরে ক্যারি করছে দুই দল দুই দেশ, এটা কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যকেও নষ্ট করে। কিংবা কিছু কিছু জায়গায় যারা এত ট্রাই করে এত কষ্ট করে খেলাধুলা করেন তাদেরও কিন্তু মোরাল ডাউন করে। টু সাম এক্সটেন্ট সৌন্দর্য কিন্তু বাড়ায়, মানে যদি একটা লিমিটের মধ্যে থাকে, একটা বাড়তি উত্তেজনা আসে, সেটা খারাপ না। কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে এটা আসলে অবশ্যই সৌন্দর্য হানি করছে। এবং আমরা তো আসলে আপনি যেটা কথা বলছেন ওটা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের জন্য বলছেন, যে এটা এই ছোট ছোট জিনিসগুলা একটু মশলা আর কি সামাও যদি বলি, বা আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচগুলো এখন গতকালকে অনেক ভাই বলছিলেন যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের এখন আর ওই জৌলুস নাই, এখন জৌলুস বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তানের খেলে। এবং এটা আসলেই কিন্তু এই দুই দলের মধ্যে যখনই খেলা হয় এটা কিন্তু আসলে ক্রিকেট নেশনও একটু এন্টারটেইন করার মতো অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই। ধন্যবাদ। আমরা আশা করি যে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট না হোক, এবং আইসিসি এসিসি যারাই এই টুর্নামেন্টগুলো আয়োজন করেন তারা এই ব্যাপারগুলো আরো বেশি খেয়াল রাখবেন এবং ক্রিকেটটা যাতে নিউট্রালাইজ থাকে সেটা আমরা আশা করি।
প্রদীপ ভাই, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচে বাংলাদেশের সাথে হেরেছে, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে তাদের চিরশত্রু ইন্ডিয়ার কাছে হেরেছে, এবং দুইটা ম্যাচই মোটামুটি কম্পিটিটিভ জায়গা থেকে আমরা যদি বলি যে সুপার ফোরের ব্যাপারটা একটু আমেজ আগের থেকে বেটার হয়েছে আর কি। তো আপনার কাছে কি মনে হয়, স্ট্যাটিস্টিক্স এবং বাকি অ্যানালাইসিস দিয়ে কি মনে হয় যে এই ম্যাচে কাদেরকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কিংবা কাদের জেতার পাল্লা বেশি মনে হয়? হ্যাঁ, এখন দেখেন এরকম হতে পারে যে শ্রীলঙ্কা সুপার ফোরের কোনো ম্যাচই জয়লাভ করলো না, যদি তারা আসলে তাদের ফর্মটা ক্যারি করতে না পারে গ্রুপ স্টেজ থেকে। কিন্তু টুর্নামেন্ট শুরুতে কিন্তু আমি এই শ্রীলঙ্কার স্কোয়াডটাকে অনেক ফর্মিডেবল বলছিলাম, এবং এই টুর্নামেন্টে কোনো টিম যদি থাকে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারে সেটা হবে শ্রীলঙ্কা। কিন্তু আসলে তাদের টিম সিলেকশন নিয়ে একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে। আমার মনে হয় ওই ভয়ের সময়টা কেটে গেছে যে আমি গ্রুপ স্টেজ পার করতে পারবো কিনা, সেটা কিন্তু তারা ওভারকাম করেছে। তিনটা ম্যাচে তিনটাই সুপার ফোরে এসে এখন আপনাকে বোল্ড মুভস নিতে হবে, ইফ ইট কামস অফ গুড, না হলে আপনার প্ল্যানিং কাজে লাগেনি, এক্সিকিউশন হয়নি, আপনি বাড়ি ফেরত যাবেন। এখানে লজ্জার কিছু নেই বা এখানে ব্যর্থতারও তেমন কোনো জায়গা নেই। তো আমার মনে হয় এই জায়গা থেকে এখন শ্রীলঙ্কাকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে বেশি বোলিং অপশন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আসলে মাঠে নামতে হবে। পাকিস্তানের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা আমরা দেখতে পেরেছি, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই মাহেশ থিকসানাকে ইনক্লুড করতে হবে এবং ইফ পসিবল দুর্নীতি এলাকাকেও পাশাপাশি ক্যারি করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমি বারে বারে বলছিলাম কামিল মিশারা আর কুশাল পেরেরা, এই দুইজনের যে কোনো একজনকে আসলে তাদের ড্রপ করা আমার মনে হয় দরকার। আর চারিত আসালাঙ্কাকে আমার মনে হয় আর একটু ওপরে তারা ব্যাট করাতে পারে, কারণ শ্রীলঙ্কা ইউএইতে যখন আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, চারিত আসালাঙ্কা তখন ক্যারিয়ার কেবল শুরু করে, সেখানে কিন্তু উনি নাম্বার 3-তে ব্যাট করেছিলেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। পাওয়ার প্লেতে কিন্তু চারিত আসালাঙ্কা খুবই ভালো ব্যাটার, প্রমাণটা ওখান থেকেই আমরা দেখেছি। হ্যাঁ, তো আপনার যদি এখন এই শ্রীলঙ্কার টপ অর্ডার বা ওপেনার্স হিসেবে রয়েছেন কুশাল মেন্ডিস আর পাথুম নিশাঙ্কা, দুজনই ভালো বোলিং এ রয়েছেন। আর পাকিস্তানের পেসারদের যা ফর্ম, তাতে ধরেন মেরে অবস্থা খারাপ করে দেওয়ার সামর্থ্য রাখেন এই দুই ওপেনার। তার সাথে যদি আমরা ইনফর্ম চারিত আসালাঙ্কাকে একটু প্রমোট করতে পারি, আমার মনে হয় টপ অর্ডারটা খুবই ফর্মিডেবল হবে। পক্ষান্তরে পাকিস্তানের ক্ষেত্রে যদি আসে, আমার মনে হয় দে শুড কাম দেয়ার নার্ভস অ্যান্ড এই হ্যাংওভার থেকে আসলে তাদের বের হয়ে আসা উচিত। যে বিগত দুটো ম্যাচে ভারতের বিরুদ্ধে তাদের কি হয়েছে, দুটো দলের জন্য এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ হবে। যে দল হারবে তাদের আসলে প্র্যাকটিক্যালি এশিয়া কাপের প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। সো পাকিস্তানেরও উচিত যে প্রপার প্লেয়ার যারা রয়েছে, যারা আসলে ইনফর্ম রয়েছেন, তাদেরকে আসলে মেইন 11-এ ইনকর্পোরেট করা। হোসেন তালাতকে লাস্ট ম্যাচে ইনক্লুড করা হয়েছে, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার। উনি কিন্তু রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলিংও করে থাকেন বেশ ভালো। তো একটা বাড়তি অপশনও থাকবে ইন কেস হিউমিডিটি অনেক যদি বেশি থাকে, ডিউ যদি পড়ে, হোসেন তালাত কিন্তু সেই ক্ষেত্রে স্পিনারদের একটা দুটো ওভারে ঘাটতি থাকলে বা কোনো স্পিনারের অফ ডে গেলে সেখান থেকে কিন্তু আসলে ওভার পুষিয়ে দিতে পারবেন। তো আমার মনে হয় যে পাকিস্তানেরও আসলে অ্যাভেলেবেল রিসোর্স যথেষ্ট রয়েছে শ্রীলঙ্কার সাথে কম্পিট করার মতো। সো লেটস সি আসলে যে কি হয় ওই দিন। অবশ্যই অনেক ভাই, আপনার কাছে জানতে চাওয়া যে আপনি সেগমেন্ট ধরে এর আগেও আপনি কথা বলেছেন যে এর আগে গতকালকে বলছিলেন যে পাকিস্তানের বোলিং লাইন আপের সাথে মানে স্পিন বোলারদের সাথে একটা কম্পিট হতে চাচ্ছে, এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে যার স্পিনাররা ভালো করেছেন তাদের রেজাল্টটা তাদের দিকে গেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই দুই দল কিন্তু সাবকন্টিনেন্টে দুইটাই কিন্তু খুব স্ট্রং দল, এবং পাকিস্তান তার দিনে যে কাউকে হারাতে পারে, এবং প্রতীক ভাই এবং আপনারও কথা যে শ্রীলঙ্কার টিমটা এখনকার ওয়ান অফ দ্য বেস্ট মানে কম্পিটিটিভ টিম। তো দুইটা টিমই ভালো, কিন্তু আসলে পারফরমেন্সের দিক থেকে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এই গ্রাউন্ডটাতে আসলে টসটা একটা ভাইটাল ফ্যাক্ট রোল প্লে করবে, এবং শ্রীলঙ্কা একটা জায়গায় আগায় থাকবে পাকিস্তানের থেকে। সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এই যে গ্রাউন্ডটাতে খেলা হবে আবুধাবিতে, শেখ জায়েদ স্টেডিয়াম, ওইখানে আসলে বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো টিমের এগেনস্টে খেলেছে। পাকিস্তান কিন্তু এই কোয়ালিটি টিমটা পায় নাই অ্যাজ অপোনেন্ট। সো এই জায়গাটায় শ্রীলঙ্কা অ্যাহেড থাকবে, যে কারণে হয়তো উইনিং পার্সেন্টেজ বলেন বা টিম কম্প্যারিজনে বলেন, শ্রীলঙ্কা 60% থাকবে। অ্যান্ড টস যদি কেউ জিতে, ওনারা আসলে অবশ্যই চাইবেন আগে বোলিং করতে পরে ব্যাটিং করার জন্য, এবং সেই ক্ষেত্রে আসলে দুইটা টিমই চাবে আসলে ওনাদের ব্যাটিং ডেপথটা একটু বাড়িয়ে রেখে পাশাপাশি অ্যাভেলেবেল বোলিং অপশন করার জন্য। কারণ আপনারা একটু দেখতেছেন যে এখন এই ভারতেও দেখবেন ওনারা আসলে একটু বোলিং অপশন রাখতেছেন, কারণ হচ্ছে ওয়েদারটা যে অবস্থায় আছে এখন। ইভেন আমি আজকে দেখলাম বাংলাদেশ থেকে আরও একজন ট্রেনার টিমের সাথে জয়েন করছেন। তো ওয়েদার কন্ডিশন এমন যে আসলে প্লেয়ারদের ফিটনেসটাতে ইম্প্যাক্ট করছে থ্রু।
সো এখন যে জায়গাটায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার দাঁড়ানো, সেই জায়গা থেকে পাকিস্তানের রান রেট অনেক নিচে, শ্রীলঙ্কান রান রেটও বাংলাদেশের নিচে আছে। তো শুধুমাত্র জিতলে হবে না, তারা মাথায় রাখবে যে রান রেটটা যেন বাড়ায় নিতে পারে। তো আমি যদি শ্রীলঙ্কার দিকে আসি, আমি শ্রীলঙ্কার স্কোয়াডে একটু পরে আসতে চাই। আমি শ্রীলঙ্কার স্কোয়াডে কিছু পরিবর্তন দেখতে চাই। আমি আসলে পাকিস্তানের স্কোয়াডে যে পরিবর্তনটা দেখতে চাচ্ছি বা আমার কাছে মনে হচ্ছে হতে পারে, সেটা হচ্ছে হাসান তালাত এবং মোহাম্মদ নেজওয়ানের ভিতরে যে কোনো একজনকে যদি দলে রাখা যায়, খুশদিল শাহকে যদি অ্যাড করা যায় এবং আবরারের জায়গায় যদি সুফিয়ান মুকিম আসে, তাহলে টিমটা অনেক ব্যালেন্স হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তানের কাছে অ্যাভেলেবেল বোলিং অপশন থাকছে। আমার কাছে ভালো লেগেছে সুফিয়ান মুকিমের আসলে ইন্টেন্টটা, উনি ব্যাটিংয়ে নেমে শেষের দিকে কিন্তু ভারতের সাথে ইন্টেন্ট শো করেছেন। সো এইটা কিন্তু কাজে লাগবে, কারণ ডেথ ওভারে শ্রীলঙ্কা কিন্তু অনেক ফিউরিয়াস। সো ওই সময় যদি শাহিন শাহ আফ্রিদি বলেন বা আর একটু বেটার মানে যদি টিম কোলাপস করে, সেক্ষেত্রে হয়তো কিছু রান অ্যাড আসতে পারে। আর হারিস রৌফের কথা আমি বারবার বলে আসছিলাম, হারিস রৌফ অ্যাড হওয়ার পরে আপনারা দেখতে পেরেছেন ডিফারেন্সটা আসলে কোন জায়গায় ক্রিয়েট করছেন। ফাহিম আশরাফকেও আমি দলে চাচ্ছি, কারণ শাহিন শাহ আফ্রিদির সাথে গতকালকে কিন্তু ফাহিম আশরাফ আর একটু বেটার সাপোর্ট যদি দিত হয়তো অন্যরকম হতে পারতো। এবং যখন আপনি খুশদিল শাহকে দলে রাখছেন, সুফিয়ান মুকিম দলে আছে, তো আপনার কাছে আসলে সালমান আগা আছেন, তো আপনি এবার 3জন পেসার 3জন স্পিনার, সো আপনার কাছে 6টা বোলার। এইখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ নওয়াজ কিন্তু ব্যাটিং এ ভালো করছেন, সো ওনাকে ড্রপ করে এবং হুসাইন তালাতকে মাত্র একটা ম্যাচে আমরা নিয়েছি। যদি আমরা বলি হুসাইন তালাতও কিন্তু একটা ম্যাচে দেখা যাচ্ছে কালকে ফার্স্ট ম্যাচ তিনি খেলেছেন এশিয়া কাপ, এবং সেই হিসেবে উনি কিন্তু শুরুটা ভালো ছিল, হয়তো উনি এটা লং টার্ম ক্যারি করতে পারতেন, ভালো ছিল এবং উনি খুব কমফোর্টেবলি নেগোশিয়েট করছেন। এইখানে হয়তো দুজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে। আবরার কিন্তু মানে এশিয়া কাপে যদি মানে ওয়ান অফ দ্য বেস্ট স্পিনারের যদি তালিকা করা হয়, সেখানে কিন্তু আবরারকে রাখতে হবে। উনি কিন্তু বেশ ভালো বোলিং করেছেন, মানে একদম গ্রুপ স্টেজ থেকে। সো ওনাকেও কিন্তু আসলে ড্রপ করার রিজন আমি কম দেখি। সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আপনি ফাহিম আশরাফকেও গতকালকে যে ম্যাচে পারফরমেন্স ছিল, ফাহিম আশরাফকেও ড্রপ করারও ডিফিকাল্ট, যে খুশদিলকে যদি আমরা নিয়ে আসি, এবং খুশদিল শাহ এর আগের ম্যাচে কিন্তু ওইভাবে তার পারফরমেন্স দেখাতেও পারেননি। এইগুলো ডিপেন্ড করবে আসলে শ্রীলঙ্কান স্কোয়াডকে অ্যানালাইসিস করে ওনারা আসলে যেভাবে রেডি করবেন। তো ওই জায়গা থেকে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে শ্রীলঙ্কা আসলে অ্যাভেলেবেল বোলিং অলরাউন্ডারকে অ্যাড করবেন ওনাদের, মানে প্রপার বোলিং অলরাউন্ডার যদি অ্যাড হয় এবং একজন বোলার যদি টিমে অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমি ওনার সাথে একমত। যেমন দুনিত বোলার লাগে এবং মাহিশ থিকসানে, দুজনকেই আসলে লাগবে এই মাঠে। পাশাপাশি যদি আমি চাইবো, আমার খুব ভালো লাগে ফার্নান্দোকে বোলিং করতে দেখতে, আমার বিনুরা ফার্নান্দো, ওনাকে আমার বোলিং করতে খুবই আই ক্যাচিং, ওনাকে আমার খুব ভালো লাগে দেখতে। সো এই ধরনের একটা গ্রাউন্ডে ওনার মতো বোলার খুবই ইফেক্টিভ হবে, শর্ট রান আপ, ফোকাস বোলিং এবং ভেরিয়েশন আছে। হ্যাঁ, আমরা যদি দেখতে পাই যে নুয়ানেন্দু ফার্নান্দো যদি টিমে অ্যাড হন, আর ব্যাটিং ডেপটাও বাড়বে। প্রতীক ভাই, আমরা গ্রুপ স্টেজে আপনার ম্যাথ এবং ক্যালকুলেশন দেখছিলাম যে কে যেতে পারে, বাংলাদেশের যাওয়ার করণীয় কি, ক্যালকুলেটর নিয়ে আপনি বসছিলেন আমাদের স্টুডিওতেই। সো আমরা কি ওরকম কোনো পারফরমেন্স এশিয়া কাপের সুপার ফোরেও দেখতে পারি কিনা, নাকি একঘেয়েভাবে ইন্ডিয়া উঠে যাচ্ছে এবং বাকিরা 3টা দল মারামারি করে একজন উঠবে? কি মনে হয় আপনার কাছে? 3টা দলের পয়েন্ট সমান হতে পারে সুপার ফোর শেষে, এরকম একটা প্রবাবিলিটি হতে পারে আমার কাছে মনে হচ্ছে। অনলি ইফ যদি গ্রুপ পর্বের মানে সুপার ফোরের লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারাতে পারে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, রিমেনিং যে ম্যাচেসগুলো রয়েছে, ধরেন শ্রীলঙ্কার পাকিস্তানের এই ম্যাচটাতে আমি ধরে নিলাম যে পাকিস্তান পরাজিত হচ্ছে, পরবর্তীতে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা থাকবে সেখানে বাংলাদেশ পরাজয় বরণ করলো, তারপরের দিন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা রয়েছে, সেখানে বাংলাদেশ জয়লাভ করলো, তাহলে বাংলাদেশের 3টা ম্যাচ শেষে পয়েন্ট হচ্ছে 4। শ্রীলঙ্কার পয়েন্ট সেই পর্যন্ত থাকছে 2, আর ইন্ডিয়া 2টো ম্যাচ জেতায় তাদেরও 4। লাস্ট ম্যাচে যদি শ্রীলঙ্কা ইন্ডিয়াকে ডিফিট করতে পারে, সেক্ষেত্রেও শ্রীলঙ্কার পয়েন্ট হবে 4, ইন্ডিয়ারও 4, বাংলাদেশেরও 4। সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা রান রেটের প্রবাবিলিটি হিসাব নিকাশ করে মানে দেখতে হবে যে কারা আসলে ফাইনালে উঠবে। হ্যাঁ, মানে
একমাত্র এভাবেই সম্ভব, কিন্তু পাকিস্তানের মতো দল তারা 3টা ম্যাচের 3টা হারবে এটাও খুব ইমপ্রবাবল মনে হচ্ছে। কারণ আমি ভাবছিলাম বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বাংলাদেশ হয়তো জয়লাভ করবে, যেহেতু নিজেদের মাঠে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছি, কিন্তু গতকালকে পাকিস্তান যেভাবে ব্যাট চালিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে তাতে আমার মনে এখন ভয় ধরেছে যে আমি অনেকটা অ্যাসার্টিন ছিলাম যে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে, এখন কিন্তু একটু 50-50 মনে হচ্ছে বিষয়টা। সো লেটস সি যে কত আমরা আশা করি কম্পিটিটিভ ম্যাচ হোক। অনেক ভাই কি মনে হয় যে এরকম কম্পিটিশন দেখছেন নাকি ইন্ডিয়ার মতো করে ফাইনালে উঠে যাচ্ছে এবং বাকি 2 দলের মধ্যে 3 দলের মধ্যে থেকে কেউ একজন উঠবে? না, আমি এটা চাই না। আমি চাই যে কম্পিটিশনটা হোক, যেভাবে আমরা গ্রুপ পর্ব থেকে আসছি সেভাবে যেন ফাইনালেও যাই এবং আমরাই ফাইনালে যাই, সেটা আমি চাই। তার পাশাপাশি বাকি 3 টিমের মধ্যে থেকে কম্পিটিশন করে কেউ একজন আসুক। আর ভাই যেটা বলছিলেন পাকিস্তানের যে পারফরমেন্সের কথা, আসলে পাকিস্তানের এই টিমটার বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এই মুহূর্তে ইট কাইন্ড অফ নকআউট পর্বের মতোই আমার কাছে লাগতেছে পাকিস্তানের জন্য, যেহেতু প্রথম ম্যাচ তারা হেরে গেছে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার জন্যও কিন্তু এটা কাইন্ড অফ নকআউট। সো কেউ কাউকে ছাড় দিবে না এবং এই জায়গাটাতে শ্রীলঙ্কা সবসময় এগিয়ে থাকবে। আমি চাইবো যে শ্রীলঙ্কার সাথে পাকিস্তান হেরে যাক, তাহলে বাংলাদেশের সাথে আসলে ম্যাচে তাদের আসলে করার কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা আরো বেশি ডমিনেট করে আমরা জিততে পারবো এবং আমরা একটু ইজিলি যেতে পারবো, বাকিরা একটু কম্পিটিশন। বাংলাদেশের মানে মূল কাজটা হবে যে ইন্ডিয়ার সাথে ম্যাচে যদি তারা পরাজিত হয়, মানে পরাজয়ের ব্যবধানটা যেন ছোট থাকে, এটা খেয়াল রাখতে হবে। যেমন এমন যদি কোনো সিচুয়েশন আসে যে মনে হচ্ছে ম্যাচটা জেতা সম্ভব না, তারপরও যতটুকু ম্যাচে নিজেদেরকে রেখে দেওয়া যায় 5% 10% করে হলো ম্যাচে থেকে থেকে পরাজয়টাকে যেন বিলম্বিত করা যায়। সেই ক্ষেত্রে হবে কি, যখন নেট রান রেটের হিসাবটা আসবে সেখানে আমরা যেন খুব পিছনে না পড়ি। আর এই টুর্নামেন্টে যে কয়টা টিম রয়েছে, আমি আগেও বলছিলাম, একমাত্র টিম শ্রীলঙ্কা যারা ইন্ডিয়াকে আসলে হারানোর সক্ষমতা রাখে। তো আসলে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা যদি ইন্ডিয়া 4 পয়েন্ট অলরেডি পেয়ে থাকে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের একটা কমপ্লেসেন্সিও কাজ করতে পারে যে সবগুলো ম্যাচে এই পর্যন্ত জিতেছি, হয়তো খুব ঝামেলা হবে না। পক্ষান্তরে শ্রীলঙ্কার যদি 2টো পয়েন্ট থাকে, তাদের ফাইনালে যাওয়ার জন্য সেটা হবে মাস্ট উইন ম্যাচ এবং তাদের রিসোর্স রয়েছে এবং সেখান থেকে তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সো সেই হিসেবে একটা ম্যাচ আমরা দেখতে ম্যাচটা ভালো হতে আমরা যাই হোক সুপার 4-এর প্রত্যেকটা ম্যাচই কম্পিটিটিভ হোক, যাতে খেলার সৌন্দর্যটা বাড়ে এবং এশিয়াটা আরো বেশি জমজমাট হয়, এই আশাবাদ ব্যক্ত করি। প্রতীক ভাইয়ের কাছে জানতে চাওয়া শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচ, আপনি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কোন কোন জায়গায় চেঞ্জ আছেন, 11টা কেমন দেখছেন? শ্রীলঙ্কার ক্ষেত্রে তাদেরকে থিকসানাকে ব্যাক করাতে হবে, এটা অবধারিত। এবং যেহেতু আবুধাবিতে খেলা হচ্ছে, একজন বাড়তি পেসার তারা খেলাবেন কিনা আমার মনে হয় এটাও শ্রীলঙ্কা ভেবে দেখতে পারে। ক্ষেত্রে নোয়ান থুসারা, দুষ্মান্ত চামিরার, বিনুরা ফার্নান্ডো 3জন ফাস্ট বোলার যদি থাকেন এবং হাসারাঙ্গা তো রয়েছেন অটোমেটিকলি, সেই ক্ষেত্রে তারা হয়তো এভাবেও ভাবতে পারেন যে দুনিত ওয়েলা লাগে বা মাহেশ থিকসানার পরিবর্তে যে কোনো একজনকে তারা খেলাতে পারেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আর একটা অ্যাপ্রোচ হতে পারে তারা ওয়েলা লাগে থিকসানা দুজনকে নিয়ে পারসিস্ট করলেন এবং সাথে সাথে দুষ্মান্ত চামিরা এবং নোয়ান থুসারাকে তারা খেলালেন। এখন এটাতে একটা প্রবলেম কি হতে পারে, দুষ্মান্ত চামিরার কিন্তু আমরা দেখেছি বিগত সময় ডেথ বোলিং এ কিন্তু উনি অনেক এক্সপেন্সিভ হচ্ছেন। এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ডু অর ডাই ম্যাচ এবং আমরা কিন্তু 23 সালের ওয়ার্ল্ড কাপে দেখেছি পাকিস্তান কিন্তু অনেক বড় একটা রান শ্রীলঙ্কার বিরুদ্ধে চেস ডাউন করেছিল, যদিও সেটা 50 ওভারের খেলা, বাট পাকিস্তানের কিন্তু শ্রীলঙ্কার সাথে ওভারঅল ট্র্যাক রেকর্ড খুব একটা খারাপ না, কেন জানি শ্রীলঙ্কাকে পেলে তারা বেশ ভালোই খেলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শ্রীলঙ্কাকে যদি টার্গেট ডিফেন্ড করতে হয়, আমার মনে হয় তাদের এই অপশনে যাওয়াই বেটার। বিনুরা ফার্নান্ডো, দুষ্মান্ত চামিরা, নোয়ান থুসারা 3জন ফ্রন্টলাইন ফাস্ট বোলার থাকবে। স্পিন ডিপার্টমেন্টে থাকবেন হাসারাঙ্গা এবং থিকসানা, এর পাশাপাশি পার্ট টাইমার দাসুন সানাকা, চারিতা শ্রীলঙ্কা, কামিন্ডো মেন্ডিস তো রয়েছেন। সো বোলিংয়ে অনেক অ্যাভেলেবল অপশন থাকবে। পাকিস্তানের ক্ষেত্রে যদি আসি, আমার মনে হয় তাদের পেস বোলিং আক্রমণটা এই উইকেটের জন্য একটু বাড়াতে হবে। সেখানে শাহিন আফ্রিদি তো রয়েছেন, ফাহিম আশরাফ গত ম্যাচে খেলেছেন, হারিস রাফও অবধারিতভাবে থাকবেন। এখন আমি একটু অন্যভাবে ভাবতে চাচ্ছি, মোহাম্মদ হারিসকে কিন্তু আমরা পুরো টুর্নামেন্টে ওভাবে আসলে পারফর্ম করতে দেখিনি, এবং সাহেবজাদা ফারহান কিন্তু কিপ করতে পারেন, উইকেট কিপার হিসেবে কিন্তু উনি পিএসএল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন। তো আমরা যদি কিপিং এর দায়িত্বটা সাহেবজাদা ফারহানকে দিতে পারি, জানি না মাইক হাসান এভাবে ভাববেন কিনা, বাট মাইক হাসান কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল একজন পার্সোনালিটি, আমি কিন্তু ওনার কাছ থেকে এরকম বোল্ড মুভস এক্সপেক্ট করছি, কিন্তু কেন জানি
এই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট উনি যাওয়ার পর থেকে ওনাকে আমরা অনেক বেশি কথা বলতে দেখছি, রাদার দেন বুদ্ধির জায়গাটাতে তার মানে অবদানের থেকে আমরা তাকে অনেক মাইক্রোফোনের সামনে বা ক্যামেরার সামনে কথা বলতে দেখছি। তো পাকিস্তান যদি এইভাবে ভাবে যে সাহেবজাদা ফারহানকে যদি উইকেট কিপিং গ্লাভসের দায়িত্বটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ হারিসের ওই জায়গাটা ফাঁকা হবে। সেখানে তারা হাসান আলী বা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো একজন ফাস্ট বোলারকে যদি ইনকর্পোরেট করতে পারে, আমার মনে হয় তাদের বোলিং আক্রমণটা বেশ শক্তিশালী হবে। এই ম্যাচটাতে আসলে যারা চেস করবে তাদের জয়ের প্রবাবিলিটি বেশি থাকবে। সো আমার মনে হয় দুটো টিমই চাইবে যে তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা যেন যথেষ্ট সমৃদ্ধশীল থাকুক, যেন টার্গেটটা ডিফেন্ড করলে ডেথ ওভার্সের বোলিংয়ে কোনো টিমকে স্ট্রাগল করতে না হয়। অনেক ভাইয়ের কাছে জানতে চাই আপনার 11 দুই দলের, কিংবা আপনি চেঞ্জ কাদেরকে চাচ্ছেন? মোরলেস একই রকম, তবে পার্থক্যর জায়গাটা হচ্ছে যে গ্রাউন্ডে খেলা, সেই গ্রাউন্ডের খেলা অনুযায়ী আপনার আসলে স্পিনের নির্ভরশীলতার একটা ব্যাপার আছে এবং মিডল ওভার্সের ডোমিনেশনের ব্যাপার আছে। দুই টিমই চাইবে যে মাঝখানের ওভারটাকে যেন তারা ডোমিনেশন করতে পারে। গত 5টা ম্যাচ যদি আমরা দেখি শ্রীলঙ্কা বনাম পাকিস্তানে, সেখানে শ্রীলঙ্কা 5টাই উইন হয়েছে টি20-তে, এবং 5টার 3টাতে আসলে মিডল ওভার ডোমিনেশনের কারণেই হয়েছে। 2টা হয়েছে হচ্ছে ডেথ ওভার নেগোসিয়েশনের কারণে। এখন যদি আমরা আসতে চাই, আমি আসলে হাসিন তালাত এবং মোহাম্মদ নেওয়াজের ভিতরে যে কোনো একজনকে নেওয়ার পক্ষে, সেটা ম্যানেজমেন্টের উপরে নির্ভর করবে। সম্ভবত মোহাম্মদ নেওয়াজই টিকে যাবেন শেষ দৌড়ে, এবং আমি এখানে খুশদিল শাহকে অ্যাড করতে চাই, কারণ হচ্ছে একটা বোলিং অ্যাকশন এবং অলরাউন্ডার বের হবে। শ্রীলঙ্কান একাদশের ব্যাপারে আমি প্রতীক ভাইয়ের সাথে একমত, কিন্তু হয়তো দুষ্মান্ত চামিরার জায়গায় আমরা বিনুরু ফার্নান্দোকে দেখতে পারবো। এবং আমি একটা জিনিস চাই, কামিল মিশ্রার জায়গায় আসলে 2জন অপশন আছেন। এই 2টা অপশন ইয়াং এবং এদেরকে এখনো টেস্ট করা হয়নি, কিন্তু তারা অনেক প্রুভেন তাদের ডোমেস্টিকে। তার মধ্যে নুয়ানিদু ফার্নান্দো এবং জানিত লিয়ানাগে, এই 2জনের কিন্তু টিমে ইনক্লুডিং হয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় যে জয়সূর্যা যেভাবে ওনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, ওই রকম কোনো একটা চমক হয়তো এখানে আমরা দেখতে পারি, এবং সেই ক্ষেত্রে আসলে মিডল ওভারে ব্যাটসম্যানটা একটু বেটার হবে। এবং ফার্নান্দো যদি ব্যাক করেন টিমে, হয়তো আরেকটু অনেক ভাই চাচ্ছেন যে কামিল মিশ্রার জায়গায় নোয়ানিদো ফার্নান্দো খেলবেন, এরকম তাহলে তো আপনার বোলিং অপশন কমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 4 বোলারই খেলাতে হবে। আপনি কিন্তু 11-এ আছে, আপনি যদি জানিত এই জায়গায় যদি আমরা জানিতকে করি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ব্যাকআপটা আসতে পারবেন। সো এটা নির্ভর করবে হচ্ছে যে আপনি আসলে কোনভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন। আমি আমার একটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে প্রতীক ভাই বলছিলেন যে একটা অপশন হতে পারে মাইস সিকশন এবং দুনিত ওয়ালালাগের অল্টারনেটিভ করে বিনুরা ফার্নান্দোকে আপনি অ্যাড করতে চাচ্ছিলেন বোলিং অপশনটা বাড়ানোর জন্য। এবং আপনার আরেকটা অবজারভেশন ছিল হচ্ছে কুশল পেরেরা এবং কামিল মিশ্রার জায়গায় হয়তো একজনকে ড্রপ করা যেতে পারে, এটা টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে চারিত আসালাঙ্কাকে নাম্বার 3-তে ব্যাটিং করা। এবং অনিক ভাই যেটা বলছিলেন যে অনিক ভাইয়ের কথা হচ্ছে যে অনিক ভাই বিনুরা ফার্নান্দোকে উনি ইনক্লুশন চাচ্ছেন এবং কামিল মিশ্রার জায়গায় উনি নুয়ানিদো ফার্নান্দোকে অ্যাড করতে চাচ্ছেন। এবং পাকিস্তানের বেলাও আপনাদের মোটামুটি মোরালেস সেম আছে, কিন্তু ভাইয়ের একটা কথা হচ্ছে যে মোহাম্মদ নওয়াজ এবং হাসান হুসাইন তালাতের জায়গায় উনি একজনকে দেখতে চাচ্ছেন, আর বাকি জায়গাতে হয়তো উনি একটা নতুন বোলার চাচ্ছেন। এবং আমি আমার 11টা যদি বলি, সেটা হচ্ছে আমি চাই ফখর জামানের সঙ্গে সাইম আইয়ুব যেভাবে চাচ্ছেন এটাই যাক। সাহেবজাদা ফারহান 3জনই ওপেনিং পেয়ার এবং ফার্স্ট অর্ডারটা ওরা মেনটেন করছেন। এরপরে আমি 4 নম্বরে গতকালকের মতো হুসেন তালেদ কি চাচ্ছি, কারণ ওনার বোলিংটা আমাদের জন্য হয়তো পাকিস্তানের জন্য একটা অ্যাড হতে পারে। এরপরে 5 নম্বরে মোহাম্মদ নওয়াজের জায়গায় মোহাম্মদ নওয়াজ থাকছেন, কারণ উনি ব্যাটে ভালো না করলে বোলিংয়ে করে দিচ্ছেন, অথবা বোলিংয়ে না করলে ব্যাটিংয়ে দিচ্ছেন, এবং উনি ফিল্ডার হিসেবে ভালো। এরপরে যদি আমি বলি 6 নম্বরে আমি চাই ক্যাপ্টেনকে, তো আমি অফ করতেই পাচ্ছি না, উনি হয়তো ম্যাচ সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপ ডাউন করে উনি ব্যাটিংয়ে নামবেন। 7 নম্বরে ফাহিম আশরাফ গতকালকে ভালো প্রুফ করেছেন এবং ওনাকে ডাউন করার অপশন নেই। 8 নম্বরে আমি আবরারকেই চাচ্ছি, যতই গতকাল কিংবা এর আগের ম্যাচে খারাপ হোক না কেন, টোটাল টুর্নামেন্টে উনি বেশ ভালো বোলিং করেছেন। এবং 9 নম্বরে আমি শাহিন শাহ আফ্রিদিকে রাখছি, এবং 10 নম্বরে হারিস রৌফ থাকছেনই ভাই, গতকালকে যেটা করছেন ওনাকে আসলে ড্রপ করার অপশন নেই। আমি 11টাতে আমি লাস্ট অপশন সেখানে হচ্ছে আমি হাসান আলী এবং মোহাম্মদ ওয়াসিমের জায়গাতে আমি কাউকে অ্যাড করতে চাচ্ছি। হয়তো এখানে আপনি বলতে পারেন যে সুপিয়ান মুকিমকে কেন নেওয়া হলো না, কিংবা আপনাদের সুপিয়ান মুকিমের ব্যাপারে একটা কথা শুনছি এর আগে, কিন্তু আমার কাছে কেন মনে হয় শ্রীলঙ্কা পেসারদের থেকে স্পিন ভালো খেলে, সেক্ষেত্রে হয়তো
একটা এডিশনাল পেসার পাকিস্তান অ্যাড করতে পারে মুকিমের জায়গায়। আর এই উইকেটে কিন্তু পেসাররা বিগত ম্যাচগুলোতে ভালো করেছে, তো টার্গেট যদি ডিফেন্ড করার ক্ষেত্রে আসে আমার মনে হয় হাসান আলী বা মোহাম্মদ আমার কাছে কেন জানি মনে হয়েছে, হ্যাঁ আমি শ্রীলঙ্কার স্কোয়াডটা আপনাদের সাথে একটু অ্যাড রিমুভ করে বলি। সেক্ষেত্রে আমার কাছে ওপেনিং পেয়ারটা নিয়ে কোনো ডাউট নেই, দেয়ার মানে যদি বলি ধ্বংসস্তূপ করে দেয় যদি ওনাদের দুজনের ব্যাটে বল লাগে আর কি। সো কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা থাকছেন, এবং এইখানে আমি প্রতীক ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, কামিল মিশরা এবং কুশল পেরেরার সাথে আমি দুইজনকে একজনকে ড্রপ করতে চাই। সেক্ষেত্রে হয়তো এক্সপিরিয়েন্সের দিক থেকে কুশল পেরেরা থেকে যেতে পারেন কামিল মিশরা, কারণ ওনাকে সবসময় নড়বড়েই দেখেছি এবং এর আগে বাংলাদেশের ম্যাচেও কিন্তু ড্রপ হওয়ার পরে উনি ওনার ইনিংসটা বিল্ড আপ করেছেন। এরপরে 4 নম্বরে আসালাঙ্কা ক্যাপ্টেন থাকছেন, 5 নম্বরে কামিন্দো মেন্ডিস থাকছেন। ওনার লাস্টের দিনের বোলিং ভালো যায়নি কিন্তু ব্যাটিং হিসেবে উনি বেশ ভালো ব্যাটস করে থাকেন। 6 নম্বরে দাসুন সানাকা, লাস্টের দিন আসলে বাংলাদেশকে কাঁপুনি দেয়া যে ব্যাটসম্যান। এরপরে হাসানাঙ্কা থাকছেন। 8 নম্বরে আমি থিকসানাকেই আবার ব্যাক করতে চাচ্ছি। 9 নম্বরে ওয়ালালাগি থাকছেন। 10 নম্বরে তুষারা থাকছেন এবং 11-এ চামিরা এবং ফার্নান্ডো যে অ্যাভেলেবেল থাকেন এবং লোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আসলে পারফর্ম করার মতো তাকে আমার কাছে মনে হয় দুইজন ফাস্ট বোলার খেলাতে চাচ্ছেন। আমি দুইজন ফাস্ট বোলার খেলাতে যাচ্ছি, স্পিনারটা নিচ্ছি কারণ পাকিস্তান স্পিনে একটু দুর্বল আমার কাছে মনে হয়েছে। তো আমি একটু যে অন্যভাবে ভাবছিলাম যে যদি শ্রীলঙ্কা ডিফেন্ড করে সেই ক্ষেত্রে বিনোরা ফার্নান্ডো, দুষ্মন্ত চামিরা আর নোয়ান তুষার বা পাথিরানার মধ্যে যে কোনো একজন থাকবেন। আর স্পিন ডিপার্টমেন্টে আপনার থিকসানা হাসানাঙ্গা তো রয়েছেন। অ্যাডিশনাল যদি বোলার লাগে সেই ক্ষেত্রে তারা চাইলে শ্রীলঙ্কা বা কামিন্দু মেন্ডিসের সার্ভিস নিতে পারেন। পাশাপাশি দাসুন সানাকা রয়েছেন, উনি বল করতে পারবেন। তো মোটামুটি জন্য আবার নোয়ান তুষারের একটা ব্যাপার, ওই জন্য আমি পাথিরানার অপশনটা দিয়েছি যে এটা নোয়ান তুষার মানে, কিন্তু আমি নোয়ান তুষার আর পাথিরানা দুজনকে একসাথে টিমে রাখার পক্ষপাতী না, একই টাইপের বোলার দুজন। তো দেখা যাক আসলে। কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ওনারা দুইজন একসঙ্গেই বল করেছে, যে একটু বাংলাদেশ আনঅর্থোডক্স বোলিং এর এগেইনস্টে তো মাঝে মাঝে খারাপ করে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তারা শ্রীলঙ্কার এটা একটা ট্যাকটিক্যাল মুভি ছিল আমার মনে হয়। যাই হোক, আমরা চাই টিম যেটাই আসুক না কেন দুর্দান্ত একটা এশিয়া কাপ হোক, পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা আরো বেশি কম্পিটিটিভ হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে, দর্শকদেরকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। পরবর্তী ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।